আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2025 সালে এসে যারা অ্যারাউন্ড 25,000 টাকা বাজেটের আশেপাশে একটা ফ্ল্যাগশিপ প্রি-ওন্ড ইউজ ফোন কিনতে চাচ্ছেন, সো তাদের জন্যই আজকের ভিডিওটি। আমাদের হাতে রয়েছে পিক্সেল 6, যা একসময় লেজেন্ডারি ফোন। সো মোটামুটি অনেক দিন পরে এসে এই ফোনটা ইউজার এক্সপিরিয়েন্স কেমন, তার সাথে অ্যারাউন্ড 25,000 টাকা রেঞ্জের মধ্যে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে সেটাই জানতে পারবেন আজকের ভিডিওটি শেষ করলে। এই ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 24,000 টাকা, যা আপনারা পেয়ে যাচ্ছেন এমকে মোবাইল পয়েন্টে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকবে, চাইলে কিন্তু কিনতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ফোনটি ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু মোটামুটি টোটালি ডিফারেন্ট। এই টাইপের আপনারা ক্যামেরা শেপ অন্যান্য কোনো ফোনগুলোতে পাবেন না। অ্যান্ড পিক্সেলের মোটামুটি এই 6-এ এসে একদম ম্যাসিভ একটা ডিজাইন চেঞ্জ আসছিল, অ্যান্ড যেটা হচ্ছে এই ডিজাইনটা। সো ডিজাইনের দিক থেকে বলতে গেলে এই 2025 সালে এসেও কিন্তু আমার কাছে এটা বেশ ভালোই ইউনিক মনে হয়। তার সাথে এর ব্যাকে রয়েছে গ্লাস এবং সাইড ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। সো সেই জায়গা থেকে কিন্তু বেশ একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবেন আপনারা, বা ফ্ল্যাগশিপ একটা ফিল পাবেন এই ফোনটি হাতে ধরে। এবং প্রোটেকশনে কিন্তু এর পেছনে কর্নিং গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন রয়েছে। সো এখানেও বেশ ভালো একটা ব্যাপার। পোর্শন বাটনের কথা বললে বরাবরই পিক্সেলের বাটনগুলো একটু ওলটপালট হয়ে থাকে, মানে ওপরের দিকে এর পাওয়ার বাটন এবং নিচে হচ্ছে ভলিউম প্লাস মাইনাস। সো হুট করে আপনারা এই ফোনটিতে শিফট হলে অনেক সময় কিন্তু পাওয়ার বাটন ভেবে ভলিউম বাটনে প্রেস করতে পারেন। সো এটা আশা করি কিছুদিন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। লেফট সাইডে আপনারা একটা সিম কার্ড ট্রে পাচ্ছেন, যেখানে সিঙ্গেল সিম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ফোনটির সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 6.4 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। এবং এইখানে হচ্ছে আপনারা 16 মিলিয়ন কালার সাপোর্ট পাচ্ছেন এবং এটা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, এবং যেখানে কিন্তু HDR10+-এর সাপোর্ট রয়েছে। ফিচার্স হিসেবে এখানে অলওয়েজ অনের সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন, এবং প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস বিগ টাচ। সো ওভারঅল এখানে মোটামুটি স্পেকের দিক থেকে বেশ ভালোই রয়েছে। তবে আমরা যদি ডে টু ডে লাইফ ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে কিন্তু এই ডিসপ্লেটা আমার কাছে একটু ফ্যাকাশে টাইপের মনে হয়েছে। আদারওয়াইজ যদি আমরা ব্রাইটনেসের কথা বলি, ইনডোর আউটডোর মোটামুটি ঠিকঠাক ব্রাইটনেস ছিল। তার সাথে হচ্ছে এর যেই সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু বেশ ভালো। মোটামুটি অ্যান্ড্রয়েডের মধ্যে পিক্সেলের যে স্পিকার সেটা কিন্তু বেশ ভালো দিয়ে থাকে তারা বরাবরই। তবে হচ্ছে সাউন্ডের যে ভলিউম সেটা আমার কাছে একটু কম লেগেছে এর স্পিকার থেকে। আদারওয়াইজ সাউন্ডটা কিন্তু বেশ সফট এবং হচ্ছে খুবই ক্লিন একটা সাউন্ড আউটপুট পাবেন আপনারা এটি থেকে। তবে ইউজার এক্সপিরিয়েন্সে গিয়ে আরেকটু বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন এর স্টক অ্যান্ড্রয়েডের জন্য। পিক্সেলের স্টক অ্যান্ড্রয়েড নিয়ে আসলে এক্সট্রা করে কোনো কিছু বলার নাই, মানে অ্যান্ড্রয়েডের মধ্যে ইউআই একদম বেস্টের কাতারে এই অ্যান্ড্রয়েডের স্টক অ্যান্ড্রয়েড। এবং গুগল কিন্তু সেটা বেশ ভালো মতো ম্যানেজ করতে পারে, যার জন্য খুবই ফ্লুয়েন্ট এবং হচ্ছে একটা স্মুথ ইউআই এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি ব্যবহার করে। এবং একদম সর্বপ্রথমে বা সবার প্রথমে কিন্তু আপডেটগুলো আপনারা পিক্সেল ফোনগুলোতেই পেয়ে যাবেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পিক্সেল 6-এ কিন্তু গুগল ক্লেম করেছিল যে তারা অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপডেট দিবে, বাট এখন কিন্তু সেটা আরও 1 বছর ইনক্রিজ করে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত নেওয়া হয়েছে। সো এই ব্যাপারটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, অন্তত গুগলের তরফ থেকে। ফোনটিতে LPDDR5X র্যামের পাশাপাশি UFS 3.1 স্টোরেজ সাপোর্ট থাকছে। সো যার জন্য কিন্তু বেশ ফ্লুয়েন্ট এবং হচ্ছে মোটামুটি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন আপনারা এই ফোনটি ব্যবহার করে। ইজিলি আপনারা 5-7টা অ্যাপ্লিকেশন এই ফোনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন, এবং তার সাথে অ্যাপ ওপেনিং ক্লোজিং স্পিড কিন্তু খুবই ফাস্ট এবং একদমই ফ্লুয়েন্ট। পারফরমেন্সের দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব টেনসর G প্রসেসর, যার আন্তত স্কোর কিন্তু 8 লাখ প্লাস, এবং এটার এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা মোটামুটি বেশ ভালো অপটিমাইজ। তবে গেমিংয়ে গিয়ে কেন যেন এই প্রসেসরটা মার খেয়ে যাচ্ছিল। আমরা মোটামুটি এটা দিয়ে কিন্তু পাবজি, অ্যাসপাল্ট 9, কল অফ ডিউটির মতো গেমগুলো প্লে করে দেখেছি। পাবজিতে মোটামুটি স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করলেও আপনারা কিন্তু এখানে HDR-এ গেলেই কিন্তু সেটা 40 FPS-এ নেমে আসবে, এবং আলট্রা HD কিন্তু সাপোর্ট করছিল না, যা এরকম একটা প্রসেসর থেকে আমরা কিন্তু এক্সপেক্ট করি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এইটা দিয়ে আপনারা ডে টু ডে লাইফ যেসব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো একদম স্মুথ বাটার স্মুথ ব্যবহার করতে পারবেন। কোনো রকম কোনো প্রবলেম, হ্যাং ল্যাগ কিছু পাবেন না। তবে হেভি গেমারদের জন্য কিন্তু আবার এটা খুব একটা ভালো প্রসেসর না, যতটুকু আমরা গেম খেলে দেখেছি। এই প্রসেসরটা দিয়ে আমরা পাবজি খেলে দেখেছি, গ্রাফিক্স মোটামুটি ঠিকঠাক দিচ্ছিল। তবে FPS-এর আমরা মোটামুটি বেশ ভালো ড্রপ করতে দেখেছি। তার সাথে কিন্তু হিটিং, আমি খুব একটা বেশি হিটিং বলবো না। এই ফোনটা কেন জানি না অনেকদিন পরে এসে, আমি কিন্তু এটা প্রায় আরও 1.5 বছর আগেও ব্যবহার করেছি একবার কিছুদিনের জন্য। সো তখন কিন্তু ফোনটা বেশ ভালো হিট করছিল, বাট এখন হয়তো শীতের দিনের জন্য এই হিটিংটা আমরা একটু কম দেখতে পাচ্ছি। এটা দিয়ে আমি মোটামুটি লং টাইম গেমিং করে অ্যারাউন্ড 39 থেকে 40 ডিগ্রির আশেপাশে হিটিং ছিল। তো সেই জায়গা থেকে আমি ওভারহিট বলবো না এই ফোনটাকে। এটা আমার কাছে মনে হচ্ছে যে শীতের জন্য কিছুটা কম দিচ্ছে।
আদারওয়াইজ আমরা অ্যাসপার 9 খেলে দেখেছি, সেখানে কিন্তু আবার একদম বাটার স্মুথ চলছিল 60 FPS এ কনস্ট্যান্ট, কোনো রকম আমরা এখানে কিন্তু ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। সো অপটিমাইজ যে গেমগুলো রয়েছে একটু নর্মালের মধ্যে, সেগুলো আপনারা ইজিলি প্লে করতে পারবেন। বাট হেভি গেমিং এর কথা বললে সেক্ষেত্রে আবার এই ফোনটা দিয়ে আপনারা একদম হার্ডকোর গেমিং করতে পারবেন না, সেটা আমি আগেই বলে রাখছি। ফাইনালি ফোনটার ক্যামেরার দিকে আসলে এর রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। একটা হচ্ছে এর মেইন সেন্সর যেটা 50 মেগাপিক্সেলের f1.9 যেটা 26 মিলিমিটার, অ্যান্ড রয়েছে একটা 12 মেগাপিক্সেলের f2.2 এর আলট্রা ওয়াইড লেন্স। সো প্রথমে যদি আমরা এর আলট্রা ওয়াইড লেন্স নিয়ে কথা বলি, তাহলে এর আলট্রা ওয়াইডটা আসলে আলট্রা ওয়াইড নামের, বাট আসলে কামের না। কেন? কারণ হচ্ছে যে এর আলট্রা ওয়াইডের যে ফোকাল লেন্থ সেটা কিন্তু খুব বেশি আলট্রা ওয়াইড না। সো এখানে আমার কাছে অলমোস্ট কিন্তু এর রেয়ার ক্যামেরার মতোই লেগেছে, খুব একটা আলট্রা ওয়াইড এখানে আমরা দেখতে পাই নাই। তবে যদি আমরা এর কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু একদম ক্লোজ টু ন্যাচারাল, এর মেন সেন্সরের মতোই আউটপুট দিচ্ছিল, এবং ডিটেল শার্পনিং সেগুলো কিন্তু আবার মোটামুটি ঠিকঠাক ছিল। তার সাথে কালার ম্যানেজ ঠিকঠাক মতো করতে পারছিল, খুব একটা কালার বুস্ট করতে আমরা দেখিনি, এবং তার সাথে কিন্তু হোয়াইট ব্যালেন্সটা বেশ ভালো মতো মেনটেন করতে পারছিল। সেই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং তার সাথে ডাইনামিক রেঞ্জটাও কিন্তু খুব ভালো মতো ম্যানেজ করতে পারছিল এই ফোনটি। সো ওভারঅল আপনারা আলট্রা ওয়াইড থেকে বেশ ভালো একটা আউটপুট পেয়ে যাবেন ডে লাইট স্যাম্পলে। তার সাথে যদি আমরা মেইন সেন্সর নিয়ে কথা বলি, আমরা যদি প্রথমত এনভায়রনমেন্ট যেসব পিকচারগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি, ডে লাইটে চমৎকার কিন্তু আউটপুট দিচ্ছিল এর প্রত্যেকটা স্যাম্পল বা প্রত্যেকটা পিকচার, একদম ক্লোজ টু ন্যাচারাল, কোনো রকম কালার বুস্ট বা হচ্ছে আপনারা ওভার কালার আপনারা দেখতে পাবেন না। খুবই ব্যালেন্স এবং খুবই সুন্দর একটা কালার সাইন দিচ্ছিল এর প্রত্যেকটা ছবি। তার সাথে ডাইনামিক রেঞ্জ একদম অ্যামেজিং ম্যানেজ করতে পারছিল। টোটালি ডিরেক্ট সানলাইটে দুপুরবেলায় রোদের দিকে আমরা তাক করেও ছবি তুলেছি, কোনোরকম আমরা কিন্তু ওভার এক্সপোজ হয়ে যেতে দেখিনি, এবং ডার্ক এরিয়াগুলো কিন্তু খুবই ভালো মতো ম্যানেজ করতে পারছিল, যার জন্য আমরা কিন্তু লাইটের তফাৎ খুব একটা দেখি নাই। মানে ওভার লাইটগুলোকেও কিন্তু ঠিক মতো ম্যানেজ করছিল, আবার যে ডার্ক এরিয়াগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একদমই ডার্ক করে ফেলছিল না। সো এই দুই জায়গার ব্যালেন্সটা কিন্তু খুব ভালো মতো করতে পারছিল এর মেন সেন্সরটা। তবে ভালো লাগেনি আমার আসলে এর হিউম্যান পিকচারে। সো এটা আসলে যার যার পার্সোনাল প্রেফারেন্স। পিক্সেলের ফোনগুলো আসলে ক্যামেরার কথা যদি আমি বলি তাহলে হিউম্যানে গিয়ে তারা কিন্তু প্রচুর ওভার শার্পিং তার সাথে ওভার ডিটেল নিয়ে আসে। সো যেটা কিন্তু অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না। পার্সোনালি এটা আমার কাছে পছন্দ হয়নি, কারণ এই জিনিসটা আসলে এডিট করেও খুব একটা সুবিধার করা যায় না। সো ফেসটাকে নর্মালের থেকে অনেকটা ডার্ক করে ফেলে এবং ওভার শার্পনিং তার সাথে ওভার ডিটেল বানিয়ে ফেলে। সো যেটা কিন্তু দেখতে আবার স্বাভাবিকভাবে কারোর ভালো লাগবে না, কারণ এখনকার যেই ক্যামেরাগুলো রয়েছে সেগুলো বা ফোনগুলো দিয়ে আমরা ডিরেক্টলি ছবি তুলে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। সো সেখানে আমরা চাই মোটামুটি আমাদেরকে একটু ভালো মতো প্রেজেন্ট করতে, বাট এইটা কিন্তু আপনাকে আরও ডাউন করে দিবে। এর ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এইটার যদি আমরা স্যাম্পলের কথা বলি, এইটা কিন্তু আবার রেয়ার ক্যামেরার মতো আমরা অত ওভার শার্পনিং বা ওভার ডিটেল দেখিনি বা ফেসটাকে অনেক ডার্ক করে ফেলতে দেখিনি। ফ্রন্ট ক্যামেরার স্যাম্পলগুলো কিন্তু আবার আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, মোটামুটি ব্যালেন্স একটা আউটপুট দিচ্ছিল, খুব একটা কালার বুস্ট করতে দেখিনি। ডিটেল এবং শার্পনিং মোটামুটি সব কিছুই ঠিকঠাক মতো দিচ্ছিল। তবে এখানে মেগাপিক্সেলটা আরেকটু বাড়াতে পারলে আরেকটু ডিটেল ছবি পাওয়া যেত। রাতের ছবির কথা আসলে আপনারা আলট্রা ওয়াইড দিয়ে যদি ছবি তোলেন তাহলে ডার্ক এরিয়াগুলোতে একটু বেশি নয়েজ আপনারা লক্ষ্য করবেন, এবং যেটা কিন্তু অনেক সময় কালার শিফট করে পিঙ্ক বা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের আউটপুট দিচ্ছিল। এটা যদি আপনারা ব্রাইটনেসটা অনেক বাড়ান তাহলে লক্ষ্য করবেন, আদারওয়াইজ খুব একটা চোখে পড়বে না। এবং যদি আপনারা নাইট মোড অন করে ছবি তোলেন তাহলে মোটামুটি ইউজফুল ছবি পাবেন, যদি হচ্ছে আর্টিফিশিয়াল লাইট মোটামুটি থাকে। আদারওয়াইজ মেন সেন্সরের কথা বলে সেখান থেকে কিন্তু আবার আমরা বেশ ভালো পিকচার পেয়েছি। নাইট মোড অন করে নিলে কিছুটা সময় লাগে, ক্লিয়ার একটা ছবি আউটপুট দিচ্ছিল, তবে ডার্ক এরিয়াগুলোতে কিছু কিছু আমরা নয়েজ লক্ষ্য করেছি। আদারওয়াইজ একটা জিনিস খুবই বিরক্ত লেগেছে, সেটা হচ্ছে প্রসেসিং। বিলিভ মি, এটার প্রসেসিংটা অনেক দিলে মানে অনেক সময় নিয়ে আসলে প্রসেস করে। সেই জিনিসটা আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে। ছবি তোলারও দেখা যাচ্ছিল যে 20 সেকেন্ড 30 সেকেন্ড, এটা ক্ষেত্রে বিশেষে 40 সেকেন্ড পর্যন্ত কিন্তু টাইম নিচ্ছিল প্রসেস হতে। তার সাথে যদি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেখানেও মোটামুটি রাতের ছবিগুলো ইউজেবল ছিল। যদি আপনারা এখানে নাইট মোড অন করে ছবি তোলেন তাহলে মোটামুটি ইউজফুল ছবি পাবেন। তবে ডিটেলের আমার কাছে বেশ ঘাটতি মনে হয়েছে ফ্রন্ট ক্যামেরা, যেহেতু ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার জন্য আমরা ডিটেলের একটু ঘাটতি লক্ষ্য করেছি। পোর্ট্রেটে আসলে এইটার পোর্ট্রেট আমাকে খুব একটা স্যাটিসফাই করতে পারে নাই। আসলে এর যদি এজ ডিটেকশনের কথা বলি সেখানে বেশ ভালো মিসম্যাচ করছিল এই ফোনটা। তার সাথে যদি আমরা কালারের কথা বলি, কালারটা মোটামুটি ঠিকঠাক রাখতে পারছিল, ডাইনামিক রেঞ্জও বেশ ভালো ম্যানেজ করতে পারছিল সব জায়গাতেই। তবে হচ্ছে ডিটেলের ক্ষেত্রেও ফেসে একই অবস্থা, খুবই ওভার শার্পনিং তার সাথে ওভার ডিটেল করে দিচ্ছিল, যেটা কিন্তু দেখতে খুবই বাজে লাগছিল। তার সাথে ফেসটাকে অনেকটাই ডার্ক করে ফেলছিল। সো এই জিনিসটা বাদ দিলে, হিউম্যান পিকচারের কথা বাদ দিলে, আদারওয়াইজ কিন্তু বেশ ভালো আউটপুট পাচ্ছিলাম আমরা এর প্রত্যেকটা ক্যামেরা থেকে। তবে ভিডিওতে আসলে আবার আমাকে বেশ ভালো মতো ইমপ্রেস করেছে এর রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা বোথ। প্রথমত যদি আমরা রেয়ার ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু এইটাতে আপনারা 4K 60 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন। সো বাকি ডিটেলস আমরা ডিরেক্টলি ভিডিওতে আপনাদেরকে বলছি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এর রেয়ার ক্যামেরা দিয়ে 4K 60 FPS। তো আমরা কিন্তু একদমই ডে লাইটে ভিডিও করতেছি,
দেখতে পাচ্ছেন রোদে কিন্তু অবস্থা খুবই খারাপ, একদম চোখ ধাঁধানো রোদ। সো তারপরেও কিন্তু এটা কিন্তু ডাইনামিক রেঞ্জটা বেশ ভালো মতো ম্যানেজ করতে পারছে। আপনারা যদি লক্ষ্য করেন আকাশের যে ব্লু কালারটা সেটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এবং তার সাথে হচ্ছে যেই ডার্ক এরিয়াগুলো সেগুলো কিন্তু বেশ ভালো মতোই ভিজিবল রয়েছে। আপনারা যদি এইদিকে লক্ষ্য করেন এবং এইদিকে লক্ষ্য করেন, সো দুইটা কিন্তু বেশ ভালো মতো এক্সপোজারটা মেনটেন করতে পারছে। সেখান থেকে বোঝাই যাচ্ছে যে দিনের বেলাতেও কিন্তু ডার্ক এরিয়াটা এদিকে সো দিনের বেলাতেও কিন্তু ডার্ক এরিয়াটা বেশ ভালো মতো বোঝাচ্ছে। এবং তার সাথে যদি আমরা ফেসের কথা বলি, ফেসের কালারটা আপনারা লক্ষ্য করছেন যে এর যে নর্মাল ছবি সেটাতে কিন্তু অনেকটাই ডার্ক আসে, বাট এটাতে বেশ ভালো মতো ভিজিবল, এবং তার সাথে যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার সেটাও কিন্তু আমরা বেশ ভালো মতো দেখতে পাচ্ছি। এবং স্ট্যাবিলিটিটাও কিন্তু জোস, আমরা হেঁটে চলে ভিডিও করতেছি তারপরেও কিন্তু খুব ভালো মতো এটা দিয়ে ভিডিও করা যাচ্ছে। সো ওভারঅল বলাই যাচ্ছে যে 25,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে আপনি যদি একটা ভিডিও বা ক্যামেরার জন্য ফোন নিতে চান তাহলে কিন্তু এই ফোনটা একদম চোখ বন্ধ করে আপনাকে সাজেস্ট করা যায়। তার সাথে আপনারা কালার ম্যানেজ দেখতে পাচ্ছেন, একদম ওভারঅল জোস একটা আউটপুট পাবেন আপনারা এই বাজেটের মধ্যে। তার সাথে যদি আমরা ফ্রন্ট ভিডিওর কথা বলি, সেখানে আবার 1080p 30 fps পর্যন্তই সাপোর্ট পাবেন। সো এইখানে যদি অন্তত 4K 30 fps দিত তাহলে কিন্তু একটু ভালো হতো। সো এখানে একটু ডাউনগ্রেড আমি বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক্সেল 6 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা। সো কোয়ালিটি এবং তার সাথে এরকম আউটডোর সিচুয়েশনে আপনারা ভয়েস কেমন নিতে পারবেন সেটা হয়তো দেখতেই পাচ্ছেন বা শুনতেই পাচ্ছেন। তবে আমার কাছে মনে হয় যে ফোকাল লেন্থটা একটু বেশি টাইট, এখানে 1.4 এবং তার সাথে 1 দুইটা ফোকাল লেন্থ আপনারা নিতে পারবেন। আদারওয়াইজ কালার তার সাথে ডাইনামিক রেঞ্জ কিন্তু বেশ ভালো মতো ম্যানেজ করতে পারছিল, যা এই বাজেটে আমার কাছে বেস্ট কোয়ালিটির আউটপুট মনে হচ্ছে। তবে আরেকটা জিনিস এখানে মিসিং রয়েছে, সেটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও। সো এই জিনিসটা আপনাদেরকে মিস করতে হবে। সো যারা ভিডিওর জন্য ডেডিকেটেড করে এই ফোনটা নিতে চাবেন, সো তাদেরকে আমি আগেই সতর্ক করে রাখি যে এটাতে কিন্তু আপনারা পোর্ট্রেট মোডে ভিডিও করার অপশনটা পাচ্ছেন না। ব্যাটারি দিকে আসলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4600 সামথিং এর একটা ব্যাটারি এমএইচ। সো এইখানে এই ফোনটা কিন্তু বেশ ভালো একটা ব্যাটারি সাপোর্ট আপনাকে দিবে। মোটামুটি যদি আপনি এই ফোনটা দিয়ে একদম এসওটির কথা বলেন তাহলে কিন্তু আপনারা 6.5 ঘন্টা সামথিং ব্যবহার করতে পারবেন এই ফোনটি একটানা। আপনারা কিন্তু স্ক্রিন অন রেখে ব্যবহার করতে পারবেন, এবং যদি নর্মালি ব্যবহারের কথা বলেন তাহলে ইজিলি আপনি সকাল থেকে রাত অবধি পার করে ফেলতে পারবেন এই ফোনটি ব্যবহার করে। তো সবশেষে চলে আসি আমরা নেটওয়ার্ক নিয়ে। সো পিক্সেল ফোনগুলো কিনতে চাইলে মানুষ সর্বপ্রথমেই যে ইস্যুটার কথা বলে সে ব্যবহার করুক আর না করুক সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। এবং নেটওয়ার্ক ইস্যু নিয়ে যদি বলতে হয়, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই ফোনটিতে অলরেডি কিন্তু আমার সিমটা এখনো লাগানো রয়েছে, এবং এই সিম লাগিয়ে আমরা মোটামুটি বেশ কিছুদিন এই ফোনটাকে ব্যবহার করেছি। অ্যান্ড সবশেষে আমরা যেটা দেখতে পেয়েছি যে যদি আমি ইস্যুর কথা বলি তাহলে কিন্তু ওই রকম ইস্যু আমি দেখতে পাইনি যে ফোন দিলে ফোন ঢুকছে না বা টোটালি নেটওয়ার্ক চলে গেছে, এরকম ইস্যু কিন্তু আমি পাইনি। আমি এটা ঘরের মধ্যে ব্যবহার করেছি, মার্কেটে গিয়ে ব্যবহার করেছি। সো সেই জায়গা থেকেও কিন্তু খুব ভালো মতোই নেটওয়ার্ক দিচ্ছিল। হ্যাঁ, নেটওয়ার্কের যে সিগন্যাল সেটা কিন্তু আমরা একটু কমে যেতে দেখেছি। সো যারা আসলে গ্রামে বা হচ্ছে মফস্বল টাইপের অনেক দূরে ব্যবহার করবেন, সো তাদের ক্ষেত্রে আসলে অনেকটা এটা ডিপেন্ড করবে যে আপনার আশেপাশে নেটওয়ার্ক সিস্টেম কেমন বা আপনি যেই সিমটা ব্যবহার করছেন তার অবস্থা কেমন। সো এই সব কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করছে। সো আদারওয়াইজ আমি কিন্তু এটা খুব একটা ইস্যু বলবো না। হ্যাঁ, নেটওয়ার্কের কিছুটা ঘাটতি বলবো, তবে এটা খুব একটা ইস্যু ক্রিয়েট করবে না। যদি আপনি শহরের এলাকায় বা আপনার এলাকায় যদি নেটওয়ার্ক ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ফোনটি নিয়ে আপনার নেটওয়ার্ক ইস্যুতে পড়তে হবে না, আমার ততটুকু মনে হয়েছে। আদারওয়াইজ কিন্তু এমকে মোবাইল পয়েন্ট আপনাদেরকে আরও একটা সার্ভিস দিচ্ছে। তারা কিন্তু অ্যারাউন্ড 7 থেকে 10 দিনের একটা নেটওয়ার্ক ইস্যুর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে, যেটা কিন্তু বাংলাদেশে আর কেউই দেয় না। সো যদি আপনার ফোনে কোনো নেটওয়ার্কজনিত ইস্যু হয়, একদম হার্ডলি ইস্যু হয়, তাহলে কিন্তু আপনারা 7-10 দিনের মধ্যেই কিন্তু সেটা রিপ্লেস করিয়ে নিতে পারবেন এমকে মোবাইল পয়েন্ট থেকে। আদারওয়াইজ অ্যারাউন্ড 25,000 বা 24,000 রেঞ্জের মধ্যে যদি আমি সাজেস্টের কথা বলি তাহলে অবশ্যই এই ফোনটা 100% রিকমেন্ড করা যায়। বিকজ যারা মোটামুটি ডে টু ডে লাইফ হেভি ইউজার রয়েছেন বা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন খুঁজতে চাচ্ছেন বা মোটামুটি রিলায়েবল একটা ফোন চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা মোটামুটি এখন এসে সাজেস্ট করা যায়, এর যে প্রাইস রেঞ্জে নেমে এসেছে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খালি রয়েছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।